আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বাংলাদেশের করবিধি বা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের একটি নতুন চ্যাপ্টারের ক্লাস নিয়ে আসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অংশীদারি কারবারের কর নির্ধারণ, অর্থাৎ একের অধিক ব্যক্তি অংশীদারির ভিত্তিতে, অংশীদারি চুক্তির ভিত্তিতে যেই ব্যবসা পরিচালনা করে সেই ব্যবসার কিভাবে কর নির্ধারণ করা হয়। এখান থেকে সাধারণত 10 মার্চের একটি ম্যাথ আসতে দেখা যায়। তো এর আগে আমরা তোমাদের একক ব্যক্তির কর নির্ণয় সম্পর্কে টোটাল ডিটেলস আলোচনা করেছি এবং আমাদের ক্লাসগুলো কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ নতুন আইন অনুযায়ী। তো আজকে আমরা নতুন আয়কর অনুযায়ী অংশীদারি কারবারের কর নির্ধারণ কিভাবে করতে হয় সেটা তোমাদের সাথে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই ক্লাসগুলো দেখো তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে সেগুলো তোমরা খুব সহজেই সলভ করতে পারবা ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো প্রথমে আমরা জানবো যে অংশীদারি ফার্মের কর নির্ধারণ থেকে আসলে কোন ধরনের প্রশ্ন আসে সেগুলো আগে শিখবো। তারপর কিভাবে অংশীদারি ফার্মের মোট আয় নির্ণয় করা হয়, কর নির্ধারণ করা হয়, সেই জিনিসগুলো আমরা দেখব। তারপর আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করে মূলত তোমাদের দেখাবো যে কিভাবে সলভ করতে হয়। তো এই ক্লাসটি না টেনে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলেই তোমরা এই ম্যাথগুলো পারবা ইনশাল্লাহ। আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করবা এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তোমাদের কেমন লাগে আমাদের ক্লাসগুলো। তোমরা যদি চাও আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে, তাহলে আমাদের অনলাইন কোর্স আছে, সেই কোর্সসমূহে তোমরা ভর্তি হয়ে তোমাদের পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা ইনশাআল্লাহ। তো এবার প্রথমে আমরা দেখি অংশীদারি ফার্ম থেকে কি কি টাইপের কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট তোমাদের দেওয়া হবে। করণীয়ের মধ্যে থাকতে পারে অংশীদারি ফার্মের মোট আয় নির্ণয়, অর্থাৎ একটা অংশীদারি ফার্ম কিভাবে মোট আয় নির্ণয় করে সেটা তোমাদের প্রশ্নে চাইতে পারে। 2 নম্বরে অংশীদারি ফার্মের করদায় নির্ণয়, অংশীদারি ফার্মের কিভাবে করদায় নির্ণয় করতে হয় সেটা চাইতে পারে। অংশীদারি ফার্মের আয় বন্টন এবং অংশীদারি ফার্মের আয়গুলো কিভাবে অংশীদারদের মধ্যে বন্টন করে সেটাও চাইতে পারে। তারপর অংশীদারদের মোট আয় নির্ণয় করতে বলতে পারে, অর্থাৎ যে অংশীদার থাকবে অংশীদারদের মোট আয় নির্ণয় করতে বলতে পারে। তারপর অংশীদারদের করদায় নির্ণয় বলতে পারে। তার মানে একটা হচ্ছে অংশীদারি ফার্মের আয় নির্ণয়, অংশীদারি ফার্মের করদায় নির্ণয়, অংশীদারি ফার্মের আয় বন্টন, আবার অংশীদারদের মোট আয়, অংশীদারদের করদায় নির্ণয় করতে হতে পারে। তো এই সবগুলোর সিস্টেমের ক্লাস আমরা তোমাদের ধারাবাহিকভাবে নিব। আমাদের সবগুলো ক্লাস যখন তোমরা দেখবা তাহলে এই করণীয়গুলো কিভাবে সলভ করতে হবে সেটা তোমরা খুব ভালোভাবে সম্পাদন করতে পারবা। তো এখন প্রথমে আমরা অংশীদারি ফার্মের মোট আয় এবং অংশীদারি ফার্মের করদায় নিয়ে আলোচনা করব। তো মোট আয় কিভাবে নির্ণয় করতে হয় চলো আমরা সেটা দেখে আসি। তো প্রথমে আমরা দেখব মোট আয় নির্ণয়ের ছকটা কিভাবে নির্ণয় করতে হবে। এখানে তোমাদের যে কোয়েশ্চেনে একটা ইনকাম স্টেটমেন্ট বা একটা লাভ লোকসান হিসাব তৈরি করা থাকবে, সেখান থেকে আমরা কিভাবে অংশীদারি ফার্মের মোট আয়টা নির্ণয় করব সেটা আমরা এখন দেখব। আমাদের এখানে প্রথমে লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ যেটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে ওই লাভটা লিখতে হবে। তারপর সেখানে আমরা অননুমোদনযোগ্য ব্যয়সমূহ যোগ করতে হবে। অননুমোদনযোগ্য ব্যয় মানে হচ্ছে যখন প্রতিষ্ঠান তার লাভ লোকসান হিসাব বা তার আয় বিবরণী তৈরি করে তখন কিন্তু প্রতিষ্ঠান তার লাভের কনসেপ্ট থেকেই মূলত আয় বিবরণীটা তৈরি করে নিট লাভটা নির্ণয় করে। কিন্তু আয়কর আইন অনুযায়ী এই যে প্রতিষ্ঠান যতগুলো খরচ হিসাবে দেখানো হয়েছে সবগুলো খরচ কিন্তু অনুমোদন করে না কে, আয়কর আইন অনুযায়ী। তাহলে যে খরচগুলো আয়কর আইন অনুযায়ী অনুমোদিত নয় সেগুলোই মূলত অননুমোদনযোগ্য ব্যয়সমূহ। এখন এই ব্যয়সমূহ যোগ করে আমাদের নিট লাভটাকে মডিফাই করতে হবে। এখন আমাদের জানতে হবে আসলে অননুমোদনযোগ্য ব্যয়সমূহ কি কি। তো এখন আমরা দেখব অংশীদারদের বেতন। একটা জিনিস সহজ কথা মনে রাখবা, অংশীদাররা ব্যক্তিগতভাবে যত সুবিধা এই ফার্ম থেকে নেয় সেই ফার্মের সকল সুবিধাগুলো অনুমোদন করে না, আয়কর আইন অনুযায়ী ব্যয় হিসাবে দেখানো যায় না। তাহলে অংশীদাররা যখন বেতন পাবে সেই বেতনটা এখানে অননুমোদনযোগ্য ব্যয় হিসাবে দেখাতে হবে। সাথে অংশীদারদের মূলধনের সুদ, অংশীদারদের কমিশন, অংশীদারদের ঋণের সুদ এগুলো সব অননুমোদনযোগ্য ব্যয়। অংশীদারদের ফার্ম হতে অন্যান্য পারিশ্রমিক যদি থাকে, যদি বাড়ি ভাড়া হলে বাড়ি ভাড়া নিতে পারবে, বাড়ি ভাড়া অননুমোদনযোগ্য নয়। কিন্তু অন্যান্য কোনো পারিশ্রমিক যদি নেয় সেটা অননুমোদনযোগ্য, শুধু অংশীদারদের বাড়ি ভাড়াটা অনুমোদনযোগ্য মনে রাখবা। তারপর 55 ধারা অনুযায়ী ব্যবসা খাতের অন্যান্য অননুমোদনযোগ্য ব্যয়সমূহ। এখন 55 ধারা অনুযায়ী কিছু ব্যয়ের খাত দেওয়া আছে যেগুলো তোমাদের বইয়ে লেখা আছে, সেটা তোমরা সেখান থেকে পড়ে নিবা। তারপর এবার এগুলো যোগ করার পরে আমরা কি করব, লাভ লোকসান হিসেবে ভুলে ক্রেডিট করা হয়নি এমন আয়সমূহ,
অর্থাৎ লাভ লোকসান হিসেবে যে আয়গুলো দেখানো হয়নি সে আয়গুলো এখানে আমরা যোগ করব, আর যে আয়গুলো লাভ লোকসান হিসেবে লেখা হয়নি বাদ পড়ে গেছে সেগুলো আমরা এখানে বিয়োগ করব। বিয়োগ করার পর আমাদের কারবারি ও অকারবারি আয়সমূহ আসবে। সেখান থেকে আমরা এবার অকারবারি আয়সমূহ অর্থাৎ ব্যবসা পরিচালনা বাদ দিয়ে অংশীদারি ফার্মে যদি অন্য কোনো খাত থেকে আয় থাকে সে আয়গুলো আমরা এখানে বাদ দিয়ে দিব। সেটা কি হতে পারে? ভাড়া হতে আয়, আর্থিক পরিসম্পদ খাতে আয়, মূলধনী লাভ খাতে আয় থাকতে পারে, অন্যান্য উৎস খাতে লাভ থাকতে পারে, সেগুলো আমরা এখানে সব বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমাদের আসবে কারবারি আয়। এই কারবারি আয়ের সাথে আবার অকারবারি আয়সমূহ যেটুকুর উপর কর ধার্য হবে সেগুলো আবার যখন আমরা যোগ করব তখন আসবে আমাদের ফার্মের মোট আয়। তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে, স্যার আমরা এখানে অকারবারি আয়গুলো একবার বাদ দিয়েছি, আবার অকারবারি আয়গুলো আমরা যোগ করেছি কেন? অকারবারি আয়গুলো বাদ দেওয়ার কারণ হচ্ছে কারবারি আয়টা নির্ণয় করা, আর যোগ করার কারণ হচ্ছে ফার্মের মোট আয় নির্ণয় করার জন্য। এখানে একটা কথা আছে, অকারবারি আয়গুলো যেগুলো আমরা বাদ দিয়েছি সবগুলো কিন্তু এখানে যোগ হবে না, যেগুলো করযোগ্য শুধু সেগুলো যোগ হবে। বাদ দেওয়ার সময় যা অকারবারি আছে সব বাদ দিতে হবে, আর যোগ করার সময় যেটুকু করযোগ্য সেটুকু যোগ করতে হবে। এটুকু তোমরা মনে রাখবা। এরপর বাদ বাকি আইটেমগুলো আমরা যখন প্র্যাকটিস করবো তখন আমরা হাতে কলমে এই জিনিসগুলো শিখতে পারবো। তো এই চার্ট নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। তাহলে মোট আয়টা তোমরা বুঝে গেলা। এবার আমাদের কর দায়ের হারটা জানতে হবে। তো এবার আমরা কর দায়ের হারটা দেখে আসি একটু। এখানে কর দায়টা তোমরা একটু দেখে নাও। তোমাদের বইয়ে যে আইনটা আছে সেটা হচ্ছে 23-24 অনুযায়ী করা করবর্ষ। তো সেখানে আমাদের যে ট্যাক্স স্ল্যাবটা আছে সেটা হচ্ছে মূলত 3.5 লাখ টাকার উপর 0%। এগুলো তোমরা জানো, যেটা তোমরা অনেকগুলো ক্লাস করে আসছো এর আগে। 1 লাখের উপর 5, 3 লাখের উপর 10, 4 লাখের উপর 15, 5 লাখের উপর 20, অবশিষ্ট টাকার উপর 25%। বর্তমানে 24-25 করবর্ষে এই 4 লাখ টাকার উপর 15%-এর জায়গায় এখন 5 লাখ টাকার উপর 15% হয়েছে। বাকিগুলো ঠিক আছে, অবশিষ্ট টাকার উপর 25%, সব ঠিক আছে, শুধু এইটুকু পরিবর্তন হয়েছে। কিন্তু 25-26-এ গিয়ে আবার এখানে আমাদের 5 লাখের পর আবার একটা 20 লাখের স্ল্যাব আসবে এবং অবশিষ্ট টাকার উপর 30%। এই পর্যন্ত বর্তমান নিয়ম আলোচনা করা হয়েছে 25 সাল পর্যন্ত। তাহলে এখন আমরা যেহেতু নতুন নিয়মে এখন বর্তমানে আছে আমরা 24-25-এ, আমরা 24-25-এর নিয়মটা ফলো করব। অর্থাৎ এই 4 লাখের জায়গায় 15% না করে আমরা 5 লাখ ধরে ম্যাথগুলো সমাধান করব। তো এটা তোমাদেরকে আগে আমরা জানাই রাখলাম। তো এখন নতুন 24-25-এর নিয়ম অনুযায়ী আমরা ক্লাসগুলো সলভ করবো ইনশাল্লাহ। তাহলে এই ফরম্যাটটা তোমরা মনে রাখবা। এবার আমরা একটা কোয়েশ্চেন দেখি। দেখো একটা কোয়েশ্চেন, তোমাদের কোয়েশ্চেন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা বিগত কয়েক বছরে বেশ কয়েকবার পরীক্ষা আসছে। তো মনোযোগ দিয়ে যদি ক্লাসটা দেখো আশা করি তোমরা সহজে এই ম্যাথটি সলভ করতে পারবা। তো এখানে কোয়েশ্চেনটা কি বলছে দেখো একটু। নাবিদ ও নাকিব ভাই ভাই কোম্পানির 2 জন অংশীদার। নাবিদ এবং নাকিব ভাই ভাই কোম্পানির 2 জন অংশীদার। তাদের মুনাফা বন্টনের অনুপাত সমান। উক্ত ফার্মের 2024 সালের 30 জুন সমাপ্ত বছরের লাভ লোকসান হিসাবের তথ্য নিচে দেওয়া হলো। তার মানে তাদের দুজনের লাভ লোকসান হিসাবটা দেওয়া আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানে এই বছর লাভ হয়েছে 6,35,000 টাকা। সেখানে তারা অনেকগুলো ব্যয় দেখানো হয়েছে এবং কিছু মোট লাভও এখানে দেখানো হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খরচগুলোর মধ্যে বেতন, ভাড়া, সাধারণ খরচ, বিজ্ঞাপন, সাধারণ খরচ দেওয়া আছে একটা। এখানে বেতন আছে, ভাড়া আছে 3 লাখ টাকা, মজুরি 1,60,000 টাকা, বিজ্ঞাপন 2 লাখ টাকা, সাধারণ খরচ 4 লাখ, বিক্রয় খরচ দেওয়া আছে, কুরিন সঞ্চিতি আছে, কুরিন আছে, মূলধনের সুদ আছে, বেতন আছে 2জন অংশীদারের, নকিবের কমিশন আছে, তারপর নেট লাভ দেওয়া আছে। আয়ের মধ্যে আছে মোট লাভ 29 লাখ টাকা, বাণিজ্যিক সিকিউরিটির সুদ আছে 21,000, ব্যাংক জমার সুদ আছে 9,000 টাকা, লভ্যাংশ আছে 45,000 টাকা, ভাড়া হতে আয় আছে 60,000 টাকা। এই বাণিজ্যিক সিকিউরিটির সুদ হচ্ছে আর্থিক পরিসম্পদ খাতের আয়, ব্যাংক সুদ আর্থিক পরিসম্পদ খাতের আয়, লভ্যাংশ আর্থিক পরিসম্পদ খাতে আয়, আয় ভাড়া হতে আয় যেটা এটা হচ্ছে ভাড়া খাতের আয়। তাহলে বোঝা যাচ্ছে এখানে ব্যবসা খাত বাদ দিয়েও আরো অন্যান্য খাতের আয়ও আছে। এগুলোর আমাদের কাজ করতে হবে। তারপর চাইছে অন্যান্য তথ্যাবলীর মধ্যে আমাদের ফার্মের বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। মনে রাখবে বিক্রয়ের পরিমাণ যখন দেওয়া থাকবে তোমাকে ন্যূনতম কর বের করতে হবে। এক্ষেত্রে ন্যূনতম করের কাজ কি সেটা আমরা এই ক্লাসে সুন্দরভাবে উপস্থাপন করে তোমাদের দেখাবো। করণীয়ের মধ্যে বলছে উপরিক্ত তথ্য হতে ফার্মের মোট আয় বের করতে হবে এবং ফার্মের কর দায় নির্ণয় করতে হবে। তাহলে আমরা ফার্মের মোট আয় এবং ফার্মের কর দায় এখান থেকে নির্ণয় করব। তো প্রথমে আমরা কোয়েশ্চেনটা আমাদের যে নিয়ম অনুযায়ী আমরা কোয়েশ্চেনটা পাশে রেখেছি। এরপর আমরা এখানে ফার্মের আয় বের করার জন্য একটা ছক কাটলাম। যেভাবে আমরা দেখাচ্ছি তোমরা এই ছক ফলো করেই কিন্তু ম্যাথটা করবা। এবার আমরা প্রথমে এখানে দেখে নেই যে কোন খরচগুলো
কি অননুমোদনযোগ্য। বেতন অনুমোদনযোগ্য, ভাড়া অনুমোদনযোগ্য, মজুরি অনুমোদনযোগ্য, বিজ্ঞাপন অনুমোদনযোগ্য, সাধারণ খরচ অনুমোদনযোগ্য, বিক্রয় খরচ অনুমোদনযোগ্য। কিন্তু কুরিন সঞ্চিতি, যে কোনো প্রকার সঞ্চিতি অনুমোদনযোগ্য না। এই কুরিন সঞ্চিতি অননুমোদনযোগ্য। সাথে মালিকদের মূলধনের সুদ কুরিন অনুমোদনযোগ্য, কিন্তু কুরিন সঞ্চিতি অননুমোদনযোগ্য, এটা মনে রাখবা। মূলধনের সুদ, তারপর মালিকদের যে বেতন অংশীদারদের, সেটাও অননুমোদনযোগ্য। ঠিক আছে। আবার যে অংশীদারদের যে কমিশন, নকিবের কমিশন, সেটাও অননুমোদনযোগ্য। তো প্রথমে আমরা যে নিট লাভটা দেওয়া আছে, এই নিট লাভটা লিখব 6,35,000 টাকা। সেটার সাথে অননুমোদনযোগ্য খরচগুলোকে আমরা যোগ করে দিব। কুরিন সঞ্চিতি 40,000 টাকা, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে, দেখছো। তারপর মূলধনের সুদ 80,000 টাকা, বেতন 1,10,000 টাকা, নকিবের কমিশন 80,000 টাকা, এগুলো আমরা যোগ করব। এভাবে আমরা এগুলো যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর আসে কত? 3,10,000 টাকা টোটাল অননুমোদনযোগ্য ব্যয়। এগুলো যোগ করার পর আমাদের আছে 6,35,000 থেকে যদি 3,10,000 টাকা আমরা যোগ করি, তাহলে আছে 9,45,000 টাকা। এই 9,45,000 টাকা থেকে আমরা অকারবাড়ি আয়সমূহ বাদ দিব। অকারবাড়ি আয়সমূহ, তাহলে অকারবাড়ি আয় কত? অকারবাড়ি আয় হচ্ছে বাণিজ্যিক সিকিউরিটি সুদ থেকে শুরু করে বারা খাতের আয় পর্যন্ত, এই 4টা অকারবাড়ি আয় হুবহুব আমরা এখানে বাদ দিব। এখন তোমাদের প্রশ্ন, স্যার এখানে তো একটা যোগ বিয়োগের ব্যাপার ছিল, তো এখানে কিন্তু আমাদের কোয়েশ্চেনে কোথাও এমন কোনো খরচের কথা বলা নাই যেটা বাদ পড়ে গেছে, এমন কোনো আয়ের কথা বলা নাই যেটা বাদ পড়ে গেছে। তাই এই জন্য আমরা সরাসরি পরের স্টেপে অকারবাড়ি আয়গুলো বাদ দেওয়ার জন্য চলে যাব। এবার আমরা এখানে অকারবাড়ি আয়গুলো বাদ দিই। অকারবাড়ি আয়ের মধ্যে বাণিজ্যিক সিকিউরিটি সুদ 21,000, ব্যাংক জমার সুদ 9,000, ব্যাংকের সুদ 9,000, তারপর লভ্যাংশ আছে 45,000 টাকা, আর বারা খাতে আয় আছে 60,000 টাকা। এগুলো আমরা যখন বাদ দিব, বাদ দেওয়ার পরে টোটাল যোগ করলে 1,35,000, এটা বাদ দিলে আসে হচ্ছে ব্যবসায় বা কারবার হতে আয়। তার মানে আমাদের কারবার হতে নিট আয় হচ্ছে 8,10,000 টাকা। এবার আমরা আবার অকারবাড়ি আয়সমূহ যোগ করতে হবে। অকারবাড়ি আয়সমূহ যখন আমরা যোগ করব, তখন এখানে দেখো বাণিজ্যিক সিকিউরিটির সুদ, এটা যোগ করার সময় আমাদের মোটাঙ্কিত করতে হবে। বাণিজ্যিক সিকিউরিটির সুদে তোমরা জানো উৎসে করকর্তন করা হয় 5%, সেজন্য 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে মোটাঙ্কিত করতে হবে। এরপরে আমরা যখন ব্যাংক সুদ যোগ করব, সেটাও মোটাঙ্কিত করে লিখব। মোটাঙ্কিত করার ব্যাংক সুদের ক্ষেত্রে কত পার্সেন্ট? 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, যেগুলো তোমাদের আমরা আর্থিক পরিসম্পদ খাতে শিখাইছিলাম, তাই না? ওই অনুযায়ী ফলো করে এখানে যোগ করতে হবে, ডিরেক্টলি যোগ করা যাবে না। তারপর লভ্যাংশ, এটাও 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে মোটাঙ্কিত করতে হবে। বারা খাতে আয়, এটা যেহেতু নিট দেওয়া আছে, মানে খরচ টরচ বাদ দেওয়া আছে, এটা যা আছে তাই আমরা লিখে দিব 60,000 টাকা। এবার টোটাল খরচগুলো যদি তোমাদের অকারবাড়ি আয়গুলো যোগ করি, 1,42,105, এটা যোগ করার পর আমাদের আসে হচ্ছে 9,52,105 টাকা। এটা হচ্ছে মোট করযোগ্য আয়। এবার এই করযোগ্য আয়ের উপর ভিত্তি করে 9,52,105 টাকার উপর ভিত্তি করে আমরা কর দায় নির্ণয় করব। তো চলো আমরা প্রথমে কর দায়টা নির্ণয় করে আসি। তোমরা যারা একক ব্যক্তির কর নির্ণয় শিখেছো আমাদের কাছ থেকে, তোমরা জানো আর্থিক পরিসম্পদ খাতের আয়ের যদি ন্যূনতম কর প্রযোজ্য আয়, এমন আয় যদি মোট আয়ের অন্তর্ভুক্ত থাকে, তাহলে আমাদের জন্য কর দায়টা একটু জটিল প্রক্রিয়ায় সমাধান করতে হয়। ঠিক এখানে যেহেতু ন্যূনতম কর প্রযোজ্য আয়, ব্যাংক সুদ, লভ্যাংশ এগুলো আছে, তাহলে এখানেও আমাদের সেই কঠিন প্রসেসটা ফলো করেই কর দায় নির্ণয় করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। তো চলো আমরা প্রথমে কর দায়টা দেখে আসি। তো এখন আমরা কর দায় নির্ণয় করব। কর দায় নির্ণয়ের জন্য প্রথম আমরা লিখে নিব আমাদের নিয়মিত আয়গুলো বের করব। আমাদের মোট আয় হচ্ছে 9,52,105 টাকা, যেটা একটু আগে দেখাইছি। এখান থেকে ন্যূনতম কর প্রযোজ্য আয়টা আমরা বাদ দিব। বাণিজ্যিক সিকিউরিটি সুদ, ব্যাংক সুদ, লভ্যাংশ, এই তিনটা আমরা বাদ দিব। এগুলো ন্যূনতম কর প্রযোজ্য আয়। এই আয়গুলো এখানে আমরা বাদ দেওয়ার পরে যে আয়টা থাকবে, সেটাই হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য ব্যতীত নিয়মিত আয়। এই নিয়মিত আয়ের 8,70,000 টাকার উপর আমরা কিন্তু এখন কর ধরব। এই প্রক্রিয়াটা তোমরা জানো, তাই না? তো কর ধরার ক্ষেত্রে আমরা প্রথমে 8,70,000-এর উপর কর ধরার ক্ষেত্রে প্রথম 3,50,000-এর উপর 0%। এটা কিন্তু একক ব্যক্তির যে কর নির্ধারণের হার, সেই হারেই ফলো করবে এখানে। এরপর বাকি 1,00,000 টাকার উপর হচ্ছে 5%। তাহলে 1,00,000 আর 3,50,000 যদি যায়, তাহলে আর কত থাকে? 4,50,000 চলে গেল 8,70,000 থেকে, তাহলে থাকে হলো আর 4,20,000। তো আমরা যেহেতু নতুন আইন ফলো করতেছি, এই জায়গায় যে 3,00,000 টাকা স্ল্যাব, সেটা আমরা এখানে দিব। 3,00,000 টাকার উপর যদি আমরা 10% ধরি 30,000 টাকা, তাহলে 4,20,000-এর মধ্যে 3,00,000 চলে গেলে
পরের স্ল্যাবে আমরা যা অবশিষ্ট 1,20,000 টাকা আছে সেই 1,20,000 টাকার উপর 15% হারে আমরা কর নির্ধারণ করব। এটা এবার যেই আইনেই হোক না কেন, নতুন আইন পুরান আইন, এখানে কোনো পরিবর্তন হবে না। কারণ পরের স্ল্যাবটা নতুন আইনে ছিল 4 লাখ, পরের পুরাতন আইনে ছিল 4 লাখ, নতুন আইনে ছিল 5 লাখ। কিন্তু আমাদের তো 4 লাখ বা 5 লাখ টাকা নাই, তাই এই অঙ্ক একই থাকবে যে আইনই হোক। তো 1,20,000 টাকার উপর কত পার্সেন্ট? 15% থাকে 18,000 টাকা। যোগ করলে আমাদের কর আসে 53,000, অর্থাৎ উচ্চে কর প্রযোজ্য আয় ব্যতীত আয়ের উপর করের হার 53,000 টাকা কর। এবার উচ্চে কর্তনকৃত কর সহ যে নিয়মিত আয় আছে 9,52,105, এটার উপর কিন্তু আমরা আবার কর ধরবো। তাহলে এখানে লটারি পুরস্কার ব্যতীত ন্যূনতম কর প্রযোজ্য আয় সহ নিয়মিত আয়ের 9,52,105 টাকার উপর আমরা আবার কর দায় নির্ণয় করব। তো 9,52,105 টাকার উপর কর দায়ের মধ্যে প্রথম 3,50,000 উপর 0%, তারপর আবার 1 লাখ টাকার উপর 5%, 3 লাখ টাকার উপর 10%, এরপর বাকি যে 2,02,105 টাকা থাকবে সেটার উপর 15%। তাহলে টোটাল ন্যূনতম কর প্রযোজ্য আয়ের কর আসে হচ্ছে 65,316 টাকা। তার মানে ন্যূনতম কর প্রযোজ্য আয় সহ মোট কর হচ্ছে 65,316 টাকা, আর ন্যূনতম কর প্রযোজ্য আয় ব্যতীত কর দায় আসছে 53,000। এবার দুইটা ডিফারেন্স করলে যেটা আসবে সেটা হচ্ছে ন্যূনতম করের নিয়মিত কর হার। তাহলে এটা আমরা এখন দিব নিয়মিত উৎস আয়ের কর দায় হচ্ছে 53,000 টাকা, যেটা উৎস আয়ের কর ছাড়া ব্যতীত কর দায় হচ্ছে 53,000 টাকা। তাহলে বার দিলে আমাদের থাকে ন্যূনতম কর প্রযোজ্য এমন আয়ের নিয়মিত কর দায় হচ্ছে 12,316 টাকা। এবার আমার এখানে যেহেতু আর স্পেস নাই, আমি এটা একটু উপরে নিয়ে গেলাম। এই 12,316 টাকার মধ্যে আমাদের নিয়মিত উচ্চ আয়ের কর দায় হচ্ছে 53,000 টাকা, আর নিয়মিত ন্যূনতম কর প্রযোজ্য আয়ের কর হচ্ছে নিয়মিত হারে 12,316 টাকা, যেটা আমরা একটু আগে বের করছিলাম। সাথে এবার উচ্চে প্রদত্ত কর, উচ্চে কত টাকা কর কর্তন করছে সেটা মিলাইয়া হচ্ছে 7,105 টাকা, যেগুলোর উচ্চে কর কর্তন করছে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এইটা কিভাবে আসলো, এই উচ্চ কর কর্তনকৃত করটা আমি তোমাদের একটু দেখাই। এই যে আমরা এখানে দেখো প্রত্যেকটা আয়কে মোটাঙ্কিত করছিলাম নিট এবং মোটের। তাহলে 22,105 থেকে 21,000 বাদ দিলে থাকে 1,105। 10,000 থেকে যদি 9,000 বাদ দিই তাহলে থাকে 1,000 টাকা। আবার 50,000 থেকে যদি আমরা 45,000 বাদ দিই তাহলে থাকে 5,000 টাকা। এটাই হচ্ছে উচ্চে কর কর্তনকৃত কর। তাহলে আসে কত? 7,105 টাকা। আর নিয়মিত হারে কর আসছে কত? ন্যূনতম কর প্রযোজ্য আয়ের 12,316 টাকা। এই দুটার মধ্যে যেটা বড় সেটা কর হিসাবে রাখতে হবে আমাদের, 12,316 টাকা। আর এই উচ্চ কর কর্তন ব্যতীত ন্যূনতম কর প্রযোজ্য আয় ব্যতীত মোট আয়ের কর হচ্ছে 53,000 টাকা, একটু আগে আমরা বের করছি। এই দুইটা যোগ করলে আমাদের আসবে মোট কর 65,316 টাকা। এই 65,316 টাকার উপর আমাদের কর রেয়াত বাদ দিতে হবে। যেহেতু কর রেয়াত নাই, তাহলে আমাদের কর রেয়াত পরবর্তী কর দেয়া হচ্ছে 65,316 টাকা। এই 65,316 টাকার উপর আমাদের প্রথমে ন্যূনতম কর বের করতে হবে। এবার ন্যূনতম কর কিভাবে বের করব? যে বাণিজ্যিক সিকিউরিটির সুদ হচ্ছে 1,105 টাকা দিছি, তারপর হচ্ছে তোমার ব্যাংক সুদ থেকে দিছি আমরা 1,000 টাকা, লভ্যাংশ থেকে দিছি 5,000 টাকা। টোটাল আমরা পে করে ফেলছি অলরেডি 7,105 টাকা। তাহলে সাধারণ হারে পদেয় কর হচ্ছে 65,316, আর ন্যূনতম কর পরিশোধ করা হয়েছে 7,105। এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে মূলত সাধারণ হারে প্রদত্ত কর। এই করের থেকে এবার আমরা প্রথমে অংশীদারি কারবারে ন্যূনতম কর বের করব। এটা কখন করবা? যখন তোমাকে বিক্রয় দেওয়া থাকবে। তাহলে ন্যূনতম কর বের করার জন্য তোমার বের করতে হবে প্রথমে মোট প্রাপ্তি। তাহলে আমরা এখানে লিখবো ফার্মের ন্যূনতম কর নির্ণয়। এখানে কোম্পানির মোট প্রাপ্তি আমরা বের করব, ফার্মের মোট প্রাপ্তি, কোম্পানির না, ফার্মের মোট প্রাপ্তি। ফার্মের মোট প্রাপ্তির মধ্যে তোমরা প্রথমে লিখবা বিক্রয়। বিক্রয় কত দেওয়া ছিল মনে আছে? 1,25,00,000 টাকা। এই যে বিক্রয় কোয়েশ্চেনে দেওয়া ছিল 1,25,00,000 টাকা। 25,00,000 টাকা আমরা এখানে লিখলাম, যেটা কোয়েশ্চেনে দেওয়া ছিল আমাদের 1,25,00,000 টাকা বিক্রয়। এরপর আরো যে প্রাপ্তিগুলো ছিল, বাণিজ্যিক সিকিউরিটি সুদ পাইছি, ব্যাংক সুদ পাইছি, লভ্যাংশ পাইছি, ভাড়া পাইছি, এগুলো আমরা যোগ করব। কোন টাকাটা যোগ করবো? মোট টাকাটা যোগ করবা। তাহলে মোট টাকাটা আমরা এখানে যোগ করলাম। যোগ করলে এখানে মোট প্রাপ্তি আসে কত? 1,26,42,105 টাকা। এই 1,26,42,105 টাকার উপর 0.6%, মনে রাখবেন ন্যূনতম কর ফার্মের হচ্ছে 0.6%। এই 0.6% করলে আসে 75,852 টাকা। আর আমাদের সাধারণ হারে পদেয় কর আছে কোনটা? সাধারণ হারে পদেয় কর আছে হচ্ছে 65,316 টাকা। এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হবে কি
ফার্মের কর দায়। তাহলে এবার আমরা আর একটু উপরে চলে যাই। এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হবে কি ফার্মের কর দায়। তাহলে এখানে আমাদের ফার্মের ন্যূনতম কর যেটা আছে সেটার পরে আমরা এখানে পদেয় কর লিখে দিব দুইটার মধ্যে যেটা বড়, অর্থাৎ ৭৫,৮৫২ টাকা। এই ৬৫,৩১৬ টাকা এবং ৭৫,৮৫২ টাকা যেটা বড় সেটা হবে ফার্মের কি পদেয় কর। এখান থেকে এবার আমাদের যে উচ্চ কর কর্তন করছে সেগুলো বাদ দিব। যেমন বাণিজ্যিক সিকিউরিটি সুদে ১১০৫ টাকা, ব্যাংক সুদে ১,০০০ টাকা, আর এখানে লভ্যাংশে আছে ৫,০০০ টাকা। এগুলো সব যোগ করে ৭,১০৫ টাকা আমরা বাদ দিয়ে দিব উচ্চ কর কর্তন। এই উচ্চ কর কর্তনটা বাদ দেওয়ার পর যেই টাকাটা আসবে সেটাই হচ্ছে মূলত ফার্মের নিট কর দায়। তারা ফার্মের কর দায় হচ্ছে ৬৮,৭৪৭ টাকা। এইভাবেই অংশীদারি কারবারের ফার্মের কর দায়টা তোমাদের নির্ণয় করতে হবে। যদি বিক্রয় দেওয়া থাকে তাহলে তোমাকে ন্যূনতম কর দায়টা নির্ণয় করতে হবে। এখানে এই যে মোট প্রাপ্তি বের করে ন্যূনতম করটা বের করতে হবে। যদি বিক্রয় না থাকতো তাহলে আমাদের যে কর সাধারণ হারে কর আসছে ৬৫,৩১৬ টাকা, এখান থেকে আমরা উচ্চ কর কর্তন বাদ দিতাম। কিন্তু যেহেতু আমাকে বিক্রয় দেওয়া আছে আমাকে অবশ্যই মোট প্রাপ্তি বের করে এখানে আমাদের ন্যূনতম কর 0.6% বের করতে হবে। এইটুক তোমরা মনে রাখবো ভালো করে। তো এটা অনেকটা একটা মানে এক ধরনের আমাদের একক ব্যক্তির যে কর দায় শিখাইছি তোমাদের তার মতোই। তো ওই একক ব্যক্তি করার পর এটা করলে তোমাদের আশা করি সহজে বুঝতে পারবা। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য।